সুপ্রিয় দর্শক, আমরা আবারও ফিরে এসেছি আপনাদের প্রোগ্রাম, আপনাদের অত্যন্ত জনপ্রিয় এবং আপনাদের পরিচিত আইনজীবী নিয়ে এনটিভি ইউরোপের অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান আইন ও অধিকার অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে বরাবরের মতো আছেন আপনাদেরই প্রিয়, যিনি অনেকদিন থেকেই এনটিভির এই প্রোগ্রামটাকে জনপ্রিয় করে রেখেছেন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন জেকে সলিসিটরের প্রিন্সিপাল জনাব আবু মোহাম্মদ মঞ্জুর হাসান রেজা। আমরা রেজা ভাইয়ের কাছে চলে যাচ্ছি আবারও। রেজা ভাই, আর কোনো আপডেট কি আপনি আজকে আরেকটা আপডেট আমি দিতে পারি? জি, সেটা হচ্ছে এই যে ফেয়ারনেসের কনসেপ্টের পরে জি, ভান্ডারি নামে নতুন একটা কেস এসেছে। আমরা যেমন দেখেছিলাম যে প্যাটেল এবং ঠাকুর কেস, লং টাইম, যারা একটা কেস কিন্তু আমাদেরই কলিগ আলমগীর রহমানের করা, যেখানে ওই যে ফেয়ারনেসের কথা বলা হয়েছিল যে যখন কেউ টিআর-4 এর অ্যাপ্লিকেশন করে থাকে জি, এবং সেক্ষেত্রে যদি তার কলেজ লাইসেন্স রিভোক করে, তো ফেয়ারনেস বলে যে তাকে একটা সময় দেওয়া দরকার যদি তার জন্যে লাইসেন্সটা রিভোক না হয়ে থাকে। পরবর্তীকালে আমরা দেখলাম যে এটার আলোকে কিন্তু সবাইকে তারা 60 ডেজ করে টাইম দিত। কিন্তু এরপর আরেকটা কেসে দেখা গেল যে তারা কোর্ট বলল যে এই ফেয়ারনেসের এই 60 ডেজের যে লেটারটা, এটা শুধুমাত্র টিআর-4 অ্যাপ্লিকেন্টের জন্য প্রযোজ্য। টিআর-2 কেউ যদি অ্যাপ্লাই করে এবং তার অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকা অবস্থায় যদি তার স্পন্সর লাইসেন্স হারিয়ে ফেলে ওয়ার্ক পারমিটে, সেক্ষেত্রে কিন্তু তারা 60 ডেজের লেটার পেতে তারা এলিজিবল না। কিন্তু এটা তো তারা এক্সারসাইজ ছিল 60 ডেজের লেটার, তারা এখন তারা আবার ওই এখন এটা তারা দিচ্ছে না গত বছর থেকে। এটা কেসে বলেছে যে এই ফেয়ারনেসটা তোমার এই ক্ষেত্রে আর কোনো ফেয়ারনেস ইস্যু নাই। তাহলে টিআর-2 হচ্ছে যার লাইসেন্স, কোম্পানি লাইসেন্স রিভোক হয়ে যাবে, অ্যাপ্লিকেশনটা রিভোক হবে, তাহলে তার কন্টিনিউয়াসিটার কি কন্টিনিউয়াস থাকছে না এবং তার সে আর কোনো বিষয় পাচ্ছে না, তাকে আবার ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে হবে উইদিন 14 ডেজ। ওকে, এটা ছিল পুরনো ল। এখন খোদ প্যাটেলই এখন হুমকির সম্মুখীন। এই ভান্ডারির মতো একটা কেসে সেখানে তারা কিন্তু যে অবজারভেশন দিয়েছে কোর্ট অফ আপিলে, সেখানে মনে করা হচ্ছে অদূর ভবিষ্যতে হয়তো তারা এই ধরনের কেসে তারা তার ফেয়ারনেস তারা দেখবে না। এবং এক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছিল যে যিনি অ্যাপ্লিকেন্ট তিনি প্রায় 4-5 বছর হোম অফিস ডিলে করেছে তার এই কেসটা ডিসাইড করতে। পরবর্তীকালে যখন তাকে 60 ডেজের লেটার দিলেও তখন তার এই যে লম্বা ব্রেক অফ স্টাডিজ করার কারণে ইউনিভার্সিটি তাকে আর কাজ দিচ্ছে না। ওকে, এবং সে তখন বলেছিল যে এটা আসলে পার্টলি হোম অফিসের কারণেই আমি কাজটা পেলাম না। অন টাইম ডিসাইড হলে, অন টাইম 60 ডেজ পেলে হতে প্রবলেম হতো না, কিন্তু এটাকে কনসিডারেশন নিচ্ছে না, রিফিউজ করেছে। তো ফলে আমরা দেখতে কোর্ট যেটা পরিষ্কারভাবে বলেছে যে অনেক ক্ষেত্রে যেটা সাধারণ লোকের কাছে মনে হতে পারে এটা ফেয়ার নয়, সেটার কোনো অর্থ এই না যে কোর্টও মনে করবে এটা ফেয়ার না। তো ফলে আমরা অদূর ভবিষ্যতে দেখা যাচ্ছে যে এসব ক্ষেত্রে হবে না। কিন্তু আসলে এখানে কতগুলো জিনিস কিন্তু মুজাহিদ আমাদেরকে মনে রাখতে হবে। ধরো যে সমস্ত কলেজে মানুষ অ্যাপ্লিকেশন করেছিল লাইসেন্স চলে, এই কলেজগুলি আসলে কতটা স্ট্যান্ডার্ড কলেজ ছিল, এবং আমরা যেখানে ওয়ার্ক পারমিটের কথা বলি এখানে অনেকেই কতটা শক্তিশালী এমপ্লয়ার, এটা মনে রাখতে হবে, কতটা জেনুইনলি ওয়ার্ক পারমিটগুলো প্রসেস করে। এই জিনিসগুলো আস্তে আস্তে হয়তো মানুষ বুঝছে বা বুঝতে পেরেছে। অনেক সময় কিন্তু মনে রাখবে, যেটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আসে, যে অনেক সময় অনেক কেস ল আসে বা কেসে ডিসিশন হয় যেখানে কেসের মধ্যে বলা হয় নাই, বাইরে হয়তো অনেক কিছু আছে যেগুলো হয়তো জাজ সাহেবরা বোঝেন বা বুঝতে পারেন, তাদের কাছে রিপোর্ট আছে যেটা তারা হয়তো ওখানে ডিসক্লোজ করছে না, সেটার আঙ্গিকে হয়তো তারা এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন, একটা ইনফারেন্স ওখান থেকে। এগুলি আসলে অনেক দুঃখজনক। আমি যেহেতু মাঝখানে ছিলাম না, একটা প্রাসঙ্গিক কথা যেটা হচ্ছে যে আমাদের যে রিপোর্টটা আসছে বিবিসি প্যানোরামা রিপোর্ট লাইফ ইন দ্য ইউকের উপরে, তো এটার কনসিকুয়েন্সটা কি হইতে পারে? সাপোজ যে কোনো অ্যাপ্লিকেন্ট অলরেডি টুয়েকের মতো যে বিষয়টা, এটা টুয়েকের মতো হতে পারে, তাদেরকে তারা হয়তো ডাকতে পারে। Have you heard anything like this? এখনো পর্যন্ত কিছু হয়নি, বাট আমি জানি যে এটা নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে তদন্ত হচ্ছে। এবং আমরা তো ইউটিউব জানি যে সাজিদ জাভেদ বলেছেন যে লাইফ ইন দ্য ইউকের ফরম্যাট চেঞ্জ হবে। ওকে, হ্যাঁ, এটা কিন্তু অলরেডি একটা প্রপোজাল আকারে আছে। এটা নট অ্যাবাউট হিস্ট্রি, ইট হ্যাজ টু বি অ্যাবাউট ব্রিটিশ ভ্যালুজ। সেটা তখন অনেক ডিফিকাল্ট হয়ে যাবে অনেকের জন্য, কারণ এখানকার মতো ঠিক
বক্স নয়, কারণ তুমি যদি ব্রিটিশ ভ্যালুটা না বুঝো জি আনসার করা কঠিন হয়ে যাবে। বাট এটা অনেকগুলি বিষয় আছে, জি অনেক ক্ষেত্রে হবে। এবং যেটা লোকে ধারণা করেছিল এখনো করছে যে ব্রেক্সিটের পরে প্রচুর বাইরে থেকে কমনওয়েলথ থেকে লোক নিয়ে এসে ভরে ফেলবে, জি সেটা বোধহয় হতে যাচ্ছে না। জি কারণ কি এটা কেন হবে না? এটা হওয়ার কোনো কারণ ছিল না, কারণ কেউ কি মনে করবে যে আমরা ইউরোপিয়ান এদেশ থেকে তাড়িয়ে দিয়ে আফ্রিকান আর এশিয়ান নিয়ে এসে ভরে ফেলবো? জি এটা এই It's ধারণা not sound করাটা তো logical. ধারণাটা ছিল জি অস্বাভাবিক। জি এবং এটা আরেকটা জিনিস মনে রাখতে হবে, তারা কিন্তু ইউরোপিয়ানদেরকে যেটা তারা করবে ইন দ্য ইভেন্ট অফ নো ডিল ব্রেক্সিট, তারা কিন্তু যেটা হবে 29শে মার্চের পরে, যে 90 দিনের জন্য যে কোনো ইউরোপিয়ান নাগরিক এসে থাকতে পারবে, 90 দিন তারা কাজ করতে পারে, পড়াশোনা করতে পারবে। 90 দিনের পরে যদি তারা স্টে করতে হলে তাকে পারমিশন নিতে হবে, এবং সেক্ষেত্রে তারা একসাথে 3 বছরের পারমিশন পাবে। 3 বছরের পরে তাদের কিন্তু ভিসাটা আর রিনিউ হবে না, এবং কোনো ভিসাই কিন্তু সেটেলমেন্টে লিড করবে না। ওকে। এবং 3 বছরের পরে যেটা হবে, তখন স্কিল ওয়ার্কার হিসেবে 30,000 পাউন্ড বেতন দেখিয়ে লোকে আসতে পারবে। কিন্তু একজন ভদ্রলোক যে অলরেডি 3 ইয়ার্স আছে উইথ হিজ ফ্যামিলি অর এভরিথিং, তাহলে ব্যাগ এন্ড ব্যাগেজ আবার ব্যাক করে আবার, মানে এখন অ্যাট লিস্ট যে 5 ইয়ার্স 10 ইয়ার্স রুট আছে 2.5 ইয়ার্স এগুলো নাই তার। ওকে। তখন তাকে যদি স্কিল ওয়ার্কার হিসেবে কোয়ালিফাই করতে পারে, তখন তারা বাইরে আসতে হবে। আর যে সিজনাল ওয়ার্কারের কথা আমি যেটা বললাম, তারা 1 বছরের জন্য লোক আসতে পারবে এগ্রিকালচারে বিভিন্ন জায়গায় কাজ করার জন্য। 1 বছর পর তাকে চলে যাওয়া লাগবে, আবার 2 বছরের মধ্যে তারা আবার আসতে পারবে না। ওকে। কিন্তু আবার এটা শুধুমাত্র ইউরোপিয়ান ইউনিয়নের নাগরিকের জন্য। জি, এটা বাংলাদেশ সাউন্ডস লাইক যেটা যাবে কিছু হার্শ রুল তো আসছে ইউরোপিয়ানদের জন্য এক্সপ্লেন করে না, যদিও আমরা জানি যে প্রচুর লোকে লাইন দিয়ে কিউতে আছে এখন। তারা 250 পাউন্ড দিয়ে তারা রেজিস্ট্রেশন করেছেন, এবং তারা আশা করছেন তাদের আত্মীয়স্বজন আসতে পারবে। ধন্যবাদ রেজা ভাই। আমরা চলে যাচ্ছি আমাদের কলারের কাছে। আমরা দেখবো যে কোন কলার লাইনে আছেন কিনা। প্রিয় কলার, কে আছেন লাইনে? জি, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম। জি ভাই, আমার একটা কোশ্চেন ছিল। আমি এসএলএম অ্যাপ্লিকেশন করেছিলাম, সো ওখান থেকে তারা ওটা রিফিউজ করে আমাকে ফ্যামিলি এন্ড প্রাইভেট লাইফে 2.5 বছরের ভিসা দেয় আমার ফ্যামিলিকে। জি, কিন্তু আমার একটা বাচ্চা ব্রিটিশ সিটিজেন, আমরা যখন এক্সটেনশন করব তখন কি আমরা ডিফারেন্ট রুটে যেতে পারবো না, মানে 5 ইয়ার্স প্যারেন্টাল রুটে? 5 ইয়ার্স প্যারেন্টের যে রুটটা, এটা আপনি পড়ে দেখবেন। সেটা হচ্ছে যদি আপনার সোল রেসপন্সিবিলিটি থাকে, শুধুমাত্র সেই ক্ষেত্রেই আপনি 5 ইয়ার রুটে, প্যারেন্টের রুটে আপনি যেতে পারেন। এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, মেনটেন্যান্স, বহুত রিকোয়ারমেন্ট আছে। যেহেতু আপনার জয়েন্ট প্যারেন্ট, আপনাদের জন্য 5 ইয়ারের রুটটা আপনাদের জন্য প্রযোজ্য হবে না। আচ্ছা, আর আমরা যদি 10 ইয়ার্স রুটের নেক্সট এক্সটেনশনের সময় আমাদের ইংলিশ কোর্স লাগবে? আজকের ল অনুযায়ী লাগবে না, কিন্তু 2.5 বছর পরে যদি ল চেঞ্জ হয় সেটা বলা কঠিন। বাট আজকের দিনের হিসেবে কোনো ল্যাঙ্গুয়েজ কোর্স লাগবে না, কোনো ইনকামও দেখানো লাগে না। যদিও তারা দেখতে চায় যে আপনাদের ফাইন্যান্সিয়াল মিনসটা কী, এবং ইকোনমিক অ্যাক্টিভিটিস অলওয়েজ হিউম্যান রাইটস একটা পজিটিভ ফ্যাক্টর। আর যদি কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনি করে থাকেন, সেটাও আপনার জন্য পজিটিভ ফ্যাক্টর। তারা দেখবে যে আপনি মোর ইন্টিগ্রেট হয়ে গেছেন। মনে রাখবেন, এই যে আপনাকে 2.5 বছর করে ভিসা দিয়েছে, নেক্সট 2.5 বছর পাওয়াটা কিন্তু আপনার জন্য গ্যারান্টিড নয়। এবং অনেক ক্ষেত্রেই কিন্তু অনেকে 2.5 বছরের ভিসা তারা কিন্তু পাবে না। বিশেষ করে যে কেসটা হয়েছে, এই কেসের পরে যারা 7 বছরের কারণে এখন ভিসা পাচ্ছে, এদের কোনো গ্যারান্টি নাই যে পরবর্তীকালে তাদের ভিসাটা তারা বাড়াবে। আমার চিলড্রেন তো একটা ব্রিটিশ পাসপোর্ট আছে, ব্রিটিশ সিটিজেন। আপনি দেখবেন যে খুব শিগগিরই তারা দেখবেন এমনও কথা তারা বলবে যে ব্রিটিশ সিটিজেন না। কারণ আমাদের কাছে অলরেডি কেস ল আছে যেখানে বলা হয়েছে যে এরকম কোনো রুল নাই, কোনো ল নাই যে ব্রিটিশ সিটিজেন বাচ্চারা এদেশের বাইরে যেতে পারবে না। আমি অতি সম্প্রতিকালে একটা কেস নিয়ে ডিল করেছি, যেখানে এই ইস্যুটা যাদের সামনে এসেছে। তো যদিও এখন পর্যন্ত কোনো জাজ এটাকে এন্ডোর্স করেনি যে একটা ব্রিটিশ সিটিজেন বাচ্চা চলে যেতে পারে, কিন্তু যেভাবে লটা ডেভেলপ হচ্ছে তাতে এটা সারপ্রাইজিং নয়। আরেকটা কিন্তু কোর্ট অফ অ্যাপিলে আরেকটা কেস আছে একটা ভিয়েতনামিজ ফ্যামিলির ক্ষেত্রে, সেখানে বাচ্চাটা ব্রিটিশ, এবং সেখানে কিন্তু নিচের কোর্ট বলেছে যে ভিয়েতনামিজ দরকার পড়লে ভিয়েতনামিজ বাচ্চাটার উচিত হবে, তার বাবা মার উচিত হবে বাচ্চার ব্রিটিশ সিটিজেনশিপটাকে রিলিঙ্কুইশ করে দিয়ে, ত্যাগ করে দিয়ে ভিয়েতনামি সিটিজেনশিপ নিয়ে চলে যাওয়ার। তো যেভাবে লটা হ্রাস হচ্ছে, এটা কোনো গ্যারান্টি নয়
যে ব্রিটিশ বাচ্চা থাকলেই ফ্যামিলিকে দেশে থাকতে দেবে, হয়তো বলবে বাচ্চা চলে যাক, বাচ্চা বড় হলে বাচ্চা আসতে পারবে। আমি বলছি না ভাইয়া যে এটা এখন আইন, বাট আইনটা যেভাবে প্রসিড করছে এখন মনে হচ্ছে হয়তো এই দিকে যেটা চলে যেতে পারে। তো এই জন্য আমি আপনাকে বললাম যে আপনাকে সবসময় মনে রাখতে হবে যে 2.5 বছর পরে যখন অ্যাপ্লিকেশন করবেন, দেয়ার উইল বি অ্যান অ্যাক্টিভ রিভিউ অফ ইউর সিচুয়েশন। তো সিচুয়েশনে যতটা পয়েন্ট আপনার পক্ষে থাকবে, যেমন ধরেন যদি আপনার একটা জব থাকে, যদি আপনি আপনি ইন্টিগ্রেশন থাকে, আরও যদি আপনার প্রাইভেট লাইফটা আরও স্ট্রংলি এখানে এমবেডেড হয়, তাহলে কিন্তু এটা আপনার জন্য পজিটিভ হবে। আচ্ছা, এটা মনে রাখার কোনো কারণ নাই যে এই সরকার যদি ক্ষমতা যতদিন আসে তারা অটোমেটিক্যালি মানুষকে থাকতে দেবে। তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় তারা কিন্তু বাধার সৃষ্টি করবে। এবং আমি অন্তত 2টো কেসে আমি জানি যেখানে আমার ক্লায়েন্টকে তারা বাড়ি এসে, এবং একটার ক্ষেত্রে তারা কিন্তু বলেছিল যে যেহেতু তাদের বাচ্চাটা যে বাচ্চার গ্রাউন্ডে তারা ভিসা পেয়েছে, তারা বলেছিল বাচ্চা এখন অ্যাডাল্ট হয়ে গেছে, বাবা মার থাকার দরকার নাই। তখন আমি হোম অফিসে রিপ্রেজেন্টেশন করে বলেছিলাম বাচ্চা অ্যাডাল্ট হলেও বাচ্চা স্টিল পার্ট অফ দ্য সেম ফ্যামিলি, বাচ্চা স্টিল ডাজ নট লিড অ্যান ইন্ডিপেন্ডেন্ট লাইফ। বাচ্চা এখনও সে কেবল ইউনিভার্সিটি স্টার্ট করেছে, বা বাবা মার পরে ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট একসাথে থাকে। তখন কিন্তু আমাকে তারা এই বাচ্চার জন্য তারা ভিসা দিয়েছে ফ্যামিলিকে, কিন্তু আমাকে বলে দিয়েছে যে নেক্সট টাইম উই মে নট গ্রান্ট দেম ভিসা। এটা একটা কেস। সেকেন্ড আরেকটা কেসে এরকম সেম ধরনের সিচুয়েশন, কিন্তু সেক্ষেত্রে অ্যাপ্লিক্যান্টের মধ্যে একজন অত্যন্ত অসুস্থ ছিলেন, তার ক্যান্সার ছিল, সেক্ষেত্রে তারা কিন্তু কনসিডার করে ভিসাটা বাড়িয়েছে। তো ফলে এখন 2.5 বছরের ভিসাগুলি অটোমেটিক হবে, ডু নট থিঙ্ক সো। না আমি অটোমেটিক বলতেছি না, যদি প্রেজেন্ট ল থাকে তা আমার কি কি করণীয় আছে, মানে আপনার জন্য করণীয় হবে আপনি আরও বেশি ইন্টিগ্রেটেড হয়েছেন উইদিন দিস সোসাইটি, ইউ হ্যাভ মেড সাম পজিটিভ কন্ট্রিবিউশন। এগুলি তখন আপনার হিউম্যান রাইটসে কিন্তু এগুলি সবসময় ইট স্ট্যান্ডস আউট ক্লিয়ারলি। আচ্ছা, আর ইংলিশ কোর্সটা করে রাখা ভালো। করে দেখো, আপনি যখন লিখবেন আপনাকে তো নিশ্চয়ই একটা রিপ্রেজেন্টেশন দিতে হবে যে আপনি 2.5 বছরে হোয়াট হ্যাভ ইউ ডান, অ্যাচিভমেন্ট কি তো 2.5 বছর যদি আপনি দেখান আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স করেছেন, আপনি কাজ করেছেন, ইউ হ্যাভ পেড হাই লেভেল অফ ট্যাক্স, তখন তারা বুঝবে যে আপনি এদেশের জন্য ইউ আর অ্যাকচুয়ালি অ্যান অ্যাসেট, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর না, আর এমনিতে 2.5 বছর হয়ে গেলে 10 বছর পর আমরা সেটেল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। 10 বছর পরে সেটেলমেন্ট হবেন, কিন্তু ধরেন এই যে অনেকেই আমি দেখেছি তারা বলে যে 10 বছরের সেটেলমেন্ট হলে ওই সময় কোনো ইংলিশ টেস্ট লাগবে না, এটা লাগবে না, ওইটা লাগবে না। এটা কিন্তু হাস্যকর, কারণ কি এখন পর্যন্ত এখন পর্যন্ত কেউ কিন্তু 10 বছর করে নাই, কারণ 10 বছরের রুলটা আসলো 2012-তে। তো 2022-এর আগে তো কেউ 10 ইয়ার্স করে নাই। অতএব 2022-এ তখন তারা বলবে 10 ইয়ার্সের ফুলফিলমেন্টের জন্য কি কি লাগবে, হয়তো তখন নতুন ইংলিশ লটা ইমপ্লিমেন্ট করতে পারে, হয়তো তখন ইন্ট্রোডিউস করতে পারে, ইনকাম সিলিং কথা ইন্ট্রোডিউস করতে পারে, উই ডোন্ট নো। আর মেইনলি 5 ইয়ার্স রুটে যাওয়া যাবে না এখন, না 5 ইয়ার্স রুটে যাওয়ার জন্য আপনি দেখবেন, যদি আপনি রুলটা পড়ে থাকেন তবে আপনি দেখবেন এটা সিঙ্গেল প্যারেন্টের কথা বলা হয়েছে। আচ্ছা, এটা কোন ফর্মে আমি কোথায় পাবো ইন্টারনেটে গেলে? এটা ওইখানে গেলেই আপনি তখন ওই দেখবেন আপনাকে ওরা লেখা আছে 5 ইয়ার্স রুট, এবং 5 ইয়ার্সে রুটে গেলে যখন আপনি দেখবেন যে আপনি অ্যাপেন্ডিক্স FM-এ দেখবেন 5 ইয়ার্স রুলে গেলে তখন ওরা আপনাকে বলে দিবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর আচ্ছা, আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করি, এই এক্সটেনশন করার সময় কোন ফর্মটা ইউজ করতে হবে আমাদের? 2.5 বছরের আজকের দিনের জন্য আপনি করবেন FRAP। আচ্ছা, থ্যাংক ইউ। জি ধন্যবাদ কলার। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। প্রিয় কলার, হ্যালো কলার, কে আছেন লাইনে? হ্যালো। জি কলার, আমরা শুনছি। হ্যালো। জি শুনছি, আপনি আপনার প্রশ্নটা করুন কলার। জি জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার একটা কোয়েকশন হইলো যে আমরা মানে কয়েকদিন আগে আমার ওয়াইফের দেখে এক্সটেনশনটা ছাড়ছিলাম, তো তারা আমার এক্সটেনশন আবার 2 বছর দিয়েছে আর কি, বুঝছেন, স্পাউসে আর কি। তাই না, সেটেলমেন্টে আইসলা ধরে লোক 2012। তো আমি এখন 3 টাইম করছি এক্সটেনশন আর কি, মানে ও যে রিকোয়ার্ড আছে ওটা আমি মিট করতে পারছি না। তো আজকে একটা লেটার পাইলাম, আজকে তারা রিটার্ন করছে আর কি, আবার 2 ইয়ার্স দেয়। তখনও লেখছে আর কি যে তারা নেক্সট যখন আর কি ধরো আপনার ল্যাঙ্গুয়েজ যেটা আর কি, এটারে আপনার 2007 এপ্রিলও তারা যে মানে যেটা লাইফ ইন দ্য ল্যাঙ্গুয়েজ উইথ
টেস্ট যেটা ওটা বা ও সম পরিমাণ যদি ইসল থাকে তাহলে এটা হইলে আপনার আবার করতে পারবা। এইটা কিটা কতটুকু সঠিক আগে আমি বুঝছি না গেল ভাই। আমি আসলে আপনার প্রশ্নটাই ঠিকমতো বুঝতে পারলাম না। আপনি আপনার ওয়াইফ সেটেলমেন্ট কেন পারেনি? উনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট পারে নাই বলে? জি 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 জি। তখন আপনার কি কুইরি? যে এখন আমি এক্সটেনশন করছিলাম আকিল, আমি আজকে পাইছি আকিল এক্সটেনশন আকিল আবার 2 বছরের। তো আমার ইন টোটাল 3বার সেকশন হয়ে গেছে আকিল, বুঝছেন? জি। আইসন 2012 2 বছরের ভিসা। জি। আপনার ওয়াইফের নিশ্চয়ই অ্যাপ্লিকেশন ছিল 2012-র 9 জুলাইয়ের আগে, তাই তো? জি 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 জি। যেহেতু ওনার 2012-র 9 জুলাইয়ের আগে ওনার অ্যাপ্লিকেশন ছিল, সেই কারণে তার অ্যাপ্লিকেশনটা পুরনো রুলে তারা কনসিডার করেছে। নতুন রুলে যেটা হতো তার অ্যাপ্লিকেশনটা তারা রিফিউজ করতো, এবং যদি আপনাদের বাচ্চা থাকে তাহলে তাকে হিউম্যান রাইটস দিত, আর বাচ্চা না থাকলে টোটালি তাকে রিফিউজ করতো। পুরনো নিয়মে ছিল যে কেউ যদি সেটেলমেন্টের জন্যে তারা কোয়ালিফাই না করে তো তাদেরকে ফার্দার এক্সটেনশন দেবে। সেই কারণে আপনি 2 বছর করে এক্সটেনশন পাচ্ছেন। তো আমার মতে আপনার উচিত হবে এখন ভালো একটা স্টেপ নিয়ে আপনার ওয়াইফকে ইংরেজি টেস্ট পাস করায় দেওয়া। কারণ যে কোনো সময় তারা বলতে পারে যে পুরনো যে সিস্টেমটা আছে এটা একটা ট্রানজিশনাল পিরিয়ড আমরা চালাচ্ছি, পরবর্তীকালে আমরা হয়তো চালাবো না। সেক্ষেত্রে তখন কিন্তু আপনাদের প্রবলেম হয়ে যাবে। আপনার ওয়াইফকে তারা হয়তো হিউম্যান রাইটসে 10 ইয়ার্সের রুটে ফেলে দিতে পারে। আচ্ছা আচ্ছা। ওইটা যে তারা প্যারাগ্রাফ লেখছে যে ওই প্যারাগ্রাফে লেখছে যে তারা ইংলিশ টেস্টগুলো আকিল ডিজাইন করে দিছে যে 2007 এর এপ্রিলে যারা আকিল ধরে লাইফ ইন দ্য ইউকে টেস্ট উইথ ইসল যেটা যে আমরা করা হয়েছিল আগে বা ওইটা তো তারা এখন এখানে উল্লেখ করে দিছে আর কি। ভাই আমার সামনে তো আপনার চিঠিটা নাই বলে আমি ঠিক বুঝতে পারছি না তারা আপনাকে চিঠিতে ঠিক কি বলেছে। আমার মনে হয় আপনি কারোর কাছে নিয়ে যান যারা যে চিঠিটা পড়ে আপনাকে বুঝিয়ে বলতে পারবে। আমরা চিঠিটা দেখতে পেলে আমরা বুঝতে পারতাম যে তারা আসলে আপনাকে কি বলেছে। কিন্তু আপনি অবশ্যই বুঝতে পারছেন নরমালি কোন মানে লাইফ ইন দ্য চেঞ্জের কোনো চেঞ্জ আছে না হোম অফিসে না এগুলা? এখন আপনি তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনার ওয়াইফের ইংলিশ টেস্ট বা লাইফ ইন ইউকে না থাকার কারণে উনি সেটেলমেন্ট পাননি। ফলে তারা নিশ্চয়ই বলবে না যে তোমার এই পুরনো টেস্টটাও এখনো ভ্যালিড আছে, এটা তুমি কন্টিনিউ করে যাও। এভাবে তারা নিশ্চয়ই আপনাকে বলে নাই। সেখানে নিশ্চয়ই তারা একটা কিছু আপনাকে ইঙ্গিত দিয়েছে। বাট আপনার জন্য আমার অ্যাডভাইস হবে আপনি বারে আপনার ওয়াইফের জন্য FLR M এর এক্সটেনশন না করে তাকে আপনি মানে ইউ পুট ইউর ফুট ডাউন। আপনার ওয়াইফকে আপনি অবশ্যই এই B1 এবং লাইফ ইন দ্য ইউকে পাস করান। কারণ আপনার ওয়াইফ ইংল্যান্ডে থাকতে চাইবে, কিন্তু উনি ইংরেজিটা শিখবেন না, ইন্টিগ্রেটেড হবেন না, এটা কিন্তু কেউ আর কিছুদিন পরে মানতে চাইবে না। আচ্ছা ভাই, ঠিক আছে, ওটা তো জানবার জন্য ফোন করছিলাম আমাকে। ওকে, থ্যাংক ইউ। আমরা ছোট্ট একটা বিরতি যাব, এর আগেই আমরা লাস্ট কলটা নিয়ে নিচ্ছি। প্রিয় কলার কে আছেন লাইনে? ওকে, আমরা আবারও চলে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, বিজ্ঞাপন বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো আপনাদের অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন। ধন্যবাদ।